আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, গোটা সিকিউরিটি অ্যাপারেটাস আপনার দায়িত্বে, আপনি দায়িত্ব নেবেন না, এটা হয় না। 1000-এর বেশি আগ্নেয়াস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে এবং সরাসরি এখানে আসলে জাতীয় নিরাপত্তা নিয়েও একটি প্রশ্ন ওঠে। সেক্ষেত্রে যদি যেটা অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নিকে জিজ্ঞেস করছিলাম যে এত বিপুল পরিমাণ অস্ত্র বা এই যে বলা হচ্ছে লুটের অস্ত্র কেনাবেচা, পুলিশ সদস্যদের সংশ্লিষ্টতা, সেই বিষয়ে গোয়েন্দা সংস্থার এই দায়টা আসলে সরাসরি কাকে দেওয়া যায়? গোয়েন্দা সংস্থার দিতে পারি নাকি রাজনৈতিক নেতৃত্বেরও এখানে কিছু দায় রয়েছে? সেক্ষেত্রে এই অস্ত্র নিয়ে যদি কোনো বড় ধরনের অপরাধ বা সন্ত্রাসী হামলা আগামীতে হয়, সেই ক্ষেত্রে সেই দায় নেয়ার ক্ষমতা কি কেবল রাজনৈতিক নেতৃত্বের? কি বলবেন? ধন্যবাদ তানিয়া হারুন এবং আমার বিজ্ঞ সহ আলোচকদেরকে। দেখেন, আসলে এই আমাদের দেশের যে ইলিগাল আর্মসের যে ইস্যুটা, এটা তো নাথিং নিউ। এটা প্রত্যেকটা আপরাইজিংয়ের সময়ই এই ইস্যুটা আসে, কিন্তু এবার একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল যেটা এই মাত্রায় এর আগে কখনো দেখা যায়নি। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, 24-এর অভ্যুত্থানের পর জেনারেল ওয়াকার সাহেব কি বলেছিলেন? জেনারেল ওয়াকার সাহেব বলেছিলেন যে 3619টির মতো আগ্নেয়াস্ত্র লুট হয়েছে। কিন্তু দিন যত যেতে থাকলো, পুলিশ হেডকোয়ার্টার থেকে কিন্তু এই নাম্বারটা পরিসংখ্যান অনুযায়ী বাড়তে থাকলো, এবং আমরা অফিসিয়ালি পুলিশের কাছ থেকে যে ইয়েটা পেলাম, যে পরিসংখ্যানটা পেলাম, সে অনুযায়ী আপনার 5829টা আগ্নেয়াস্ত্র লুট হয়ে গিয়েছে। বুলেট লুট হয়েছে 4,56,418টি। তার মানে 4,56,418 জন মানুষ হত্যার লাইসেন্স নিয়ে কিছু লোক ঘুরে বেড়াচ্ছে। এরকম একটা নিরাপত্তাহীন একটা ঘটনা, এটার দায় কে এড়াতে পারে? এটার দায় এড়াতে পারে হলো যারা দায়িত্বহীন তারা। কিন্তু যারা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে বসে আছে, দায়িত্ব নিয়েছে বলেই তারা ক্ষমতায়, ফলে তাদেরকে তো এই দায় নিতেই হবে। এবং আমি অত্যন্ত সাধুবাদ জানাই আমাদের সরকার দলীয় আমার বিজ্ঞ সহকর্মী আপা হয়তো ওইভাবে বললেন না, কিন্তু আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব কিন্তু অ্যাড্রেস করেছেন। তিনি পরিস্থিতিটাকে অ্যাড্রেস করেছেন। অ্যাটলিস্ট তিনি বলেছেন যে এই পরিস্থিতি উন্নতি ঘটাতে সময় লাগবে। এই কথাটার মধ্যে একটা ইমপ্লাইড মিনিং আছে। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন যে সময় লাগবে, তার মানে হলো তিনি পরিস্থিতির গ্র্যাভিটি, পরিস্থিতির যে ভয়াবহতা, সেটাকে কিন্তু তিনি আমলে নিচ্ছেন। হয়তোবা রাষ্ট্রপতি নির্বাচনের পরে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হয়তো সম্ভবত পরিবর্তন আসবে। শোনা যাচ্ছে আমার এক সময়ের মিছিলের সহযোদ্ধা জনাব অ্যানি সাহেব এই দায়িত্ব নেবেন বলে পত্রপত্রিকায় দেখেছি। তাকেও তখন কিন্তু দায়িত্ব নিতে হবে। দায়িত্ব এড়ানোর সুযোগ এখন এখানে নাই। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, গোটা সিকিউরিটি অ্যাপারেটাস আপনার দায়িত্বে, আপনি দায়িত্ব নেবেন না, এটা হয় না। আমরা যখন মামলা করি উকিলরা কোর্টে, আমরা যখন আসামি পক্ষের বা আমাদের ক্লায়েন্টদের ফাইল যখন নেই, আমরা কিন্তু তার দায়িত্ব নেই। এবং কোর্টের সামনে আমরা হলফ করে অনেক কথা বলি আসামির হয়ে, সেই কথার সত্য মিথ্যার সমস্ত কিছু দায় দায়িত্ব আমাদের নিতে হয়। আমার দুই পাশে দুইজন বিজ্ঞ আইনজীবী বসে আছেন, তারা আশা করি আমার সঙ্গে একমত হবেন। ফলে দায়িত্ব এড়ানোর এখানে সুযোগ নাই, বিশেষত রাষ্ট্রের এবং সরকারের, যারা সরকারে আছেন। আবার একই সঙ্গে যারা বিরোধী দলে আছেন, তাদেরও এখানে রাষ্ট্রের জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি হিসেবে ওই এলাকার জনগণের কাছে তার দায় দায়িত্ব রয়েছে। তাদের কথা, তাদের দুঃখ দুর্দশার কথা, তাদের নিরাপত্তাহীনতার কথা সংসদে তুলে ধরার জন্য। ফলে এরকম একটি পরিস্থিতিতে যখন আমরা যাচ্ছি, তখন আমরা কি দেখতে পাচ্ছি? আমরা একটা তামাশা দেখতে পাচ্ছি। আসল জায়গাটা সবাই মিলে অ্যাড্রেস করার বদলে, কারণ আমরা যখন এই অভ্যুত্থানটা দেখলাম, এই অভ্যুত্থানটা তো শুধুমাত্র একা বিএনপি করে নাই, শুধুমাত্র একা জামাতে ইসলাম বা এনসিপি করে নাই। এই অভ্যুত্থানে যারা যারা স্টেক হোল্ডার ছিল, সকলের একটা সম্মিলিত এখানে একটা ইনিশিয়েটিভের দরকার ছিল। এই উদ্ভূত পরিস্থিতি, এই নিরাপত্তাহীন পরিস্থিতি মোকাবেলায় যখন আমরা কিনা আল কায়েদার মতো জঙ্গি গোষ্ঠীর কথাও আমরা শুনতে পাচ্ছি, এবং সেই প্রশ্ন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে করা হয়েছিল, এবং তিনি উত্তরে বলেছেন যা আল কায়েদা সম্পর্কে জাতিসংঘের এই ধারণা অনুমান নির্ভর। অনুমান যদি সত্য হয়ে যায় তাহলে আমরা কি করব? কারণ অনুমান থেকেই তো সন্দেহের শুরু, এবং সন্দেহ থেকেই তদন্ত। আমরা অপরাধের তদন্ত এভাবেই, আমরা রহস্য কাহিনী আমরা এভাবেই পড়েছি। আজকে আমরা যখন দেখি যে নাম বদল আর পোশাক বদলের যে হিড়িক, পুলিশের পোশাক পাল্টে র্যাবের নাম বদল করে দিয়ে তো ব্যবস্থার বদল হবে না।
ব্যবস্থার বদল করতে হবে, যেটা জনগণের আকাঙ্ক্ষা ছিল। গোটা সিকিউরিটি অ্যাপারেটাসের একটা আমূল সংস্কার দরকার ছিল, অর্থাৎ একটা ইনসাফ কায়েমের জন্য, দেশে আইন শৃঙ্খলার ক্ষেত্রে, ন্যায়পরায়ণতার ক্ষেত্রে একটা ইনসাফ কায়েমের জন্য একটা সামগ্রিক সংস্কার প্রয়োজন ছিল। শুধু লেবাস পাল্টে, পোশাক পাল্টে, অর্থাৎ পুলিশের নীল কালার বা কালার থেকে তাকে মেটে কালার দিয়ে, আর র্যাবের নামটা পাল্টে দিয়ে কি যেন নাম করেছে একটা, আমি ভুলে গেছি, সেরকম একটা নাম দিয়ে কিন্তু আপনি তাকে রাতারাতি সিঙ্গাপুরের বাহিনী বানাতে পারবেন না। তাতে রাতারাতি আপনার স্কটল্যান্ড ইয়ার্ডের মতো এফেক্টিভ বাহিনী বানাতে পারবেন না। তার জন্য ইউ নিড এ স্মার্ট প্ল্যান। তো এখন কি প্ল্যান আমাদের সরকারের কাছে আছে এটা আমরা জানি না, বাট উই নো দ্যাট দে সেড উই হ্যাভ এ প্ল্যান। তো এই প্ল্যান মাস্ট বি কাম আউট টু দ্য পিপল। এটা পার্লামেন্টে আলোচনা হওয়া দরকার, এবং পার্লামেন্টে সরকার দলের পক্ষ থেকে এবং বিরোধী দলের পক্ষ থেকে গোটা সিকিউরিটি ক্রাইসিসটাকে অথেন্টিক্যালি এবং প্রো পিপল, জনগণের পক্ষ থেকে, জনগণের প্রতি দরদি হয়ে, খালি পোস্টারে লিখবেন জনদরদি অমুক ভাইকে নির্বাচিত করুন, জনদরদির আলাপটা পার্লামেন্টে জনদরদের ভাষায় আমরা দেখতে চাই। জি।